আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের রাজনীতিগত অনুষ্ঠানে। আমার আজকের আলোচনার বিষয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। আপনারা যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনীতি খোঁজখবর রাখতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আশা করি আমার কোনো ভিডিও মিস করবেন না। এবার আসেন আমরা আলোচনা ফিরে আসি। আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিই বাংলাদেশে একটি জনপ্রিয় পত্রিকা সময়ের আলো এই বিষয়ে কি রিপোর্ট করেছেন, তারপর আমরা এটাকে বিশ্লেষণ করব যাতে আপনারা বুঝতে পারেন। সময়ের আলো পত্রিকা হেডলাইন করেছে, ভোটের দিন কোন ঠিক হলে দেশে ফিরবেন তারেক রহমান। গণঅভ্যুত্থান হাসিনা সরকারের পতনের পর একে একে সব মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচারিক আদালতে তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই, তাই কেটে গেছে দেশে ফেরার বাধাও। এমন প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের প্রশ্ন, তবু কেন দেশে ফিরছেন না বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা? তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাজনীতি পরিস্থিতি স্থিতিশীল, অর্থাৎ ভোটের দিন কোন ঠিক হওয়া না পর্যন্ত তিনি দেশে ফিরবেন না। অর্থাৎ দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে কিছুটা জটিল অবস্থা রয়েছে, কেননা ভোটের এখনো তফসিল ঘোষণা করা হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পরেই হয়তো তারেক রহমান দেশে ফিরে আসবেন। সর্বশেষ গেল দুর্নীতি দমন কমিশনের দুদক করা একটি মামলা থেকে খালাস পান তারেক রহমান। এখন তার নামে আর কোনো মামলা নেই। বিএনপিপন্থী আইনজীবী বোরহানুদ্দিন জানান, তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই। অর্থাৎ তারেক রহমান দেশে ফিরে এসে রাজনীতি করতে আইনগত আর কোনো বাধা রইল না। খালেদা জিয়া ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেকের বিরুদ্ধে ১/১১ সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার বহু মামলা দিয়েছিল। তার আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন বলেন, ১/১১ সরকার এবং আওয়ামী লীগ সরকারের সময় তারেকের বিরুদ্ধে ৮৪ থেকে ৮৫টি মামলা হয়েছিল। এর মধ্যে অন্যতম ২১শে আগস্ট কেন্দ্রিক মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, অবৈধ সম্পত্তির মামলা, সিঙ্গাপুরে মানি লন্ডারিং মামলা, নড়াইলে মানহানির মামলা, ঢাকা রাষ্ট্রদ্রোহ মামলা। ৬টি মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল, কিন্তু আপিল বিভাগ সব মামলায় তার পক্ষে রায় দিয়েছে। ১/১১ সরকারের সময় গ্রেপ্তারের পর তারেক রহমান ১৮ মাস কারাগারে ছিলেন। এরপর ২০০৮ সালে ৩রা সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে তিনি চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান এবং পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারকে লন্ডনে যান। এখন পর্যন্ত তিনি সেখানে আছেন। অর্থাৎ আপনারা জানেন ২০০৭ সালে ১১ জানুয়ারি বিএনপি মনোনীত রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে ফোর্স প্রয়োগ করে সারা দেশে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করেন তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ, এবং এই জরুরি অবস্থা জারির মাধ্যমে সুকৌশলে দেশের ক্ষমতাকে কুক্ষিগত করেন এই সেনাপ্রধান, এবং তার কিছুদিন পরে তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে। কিন্তু এটিও ছিল একটি সেনা সমর্থিত সরকার, যার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন এই মইনু আহমেদ। ওই সময় সারা দেশের রাজনীতি নেতা কর্মীদের উপর ব্যাপক হারে গ্রেপ্তার এবং মামলা চলতে থাকে। ওই সময়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়, এবং সে সময় গ্রেপ্তার করা হয় তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে। ঠিক ওই সময়ই গ্রেপ্তার করা হয় বিএনপি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, এবং তাকে দীর্ঘদিন কারাগারে বন্দী করে রাখা হয় এবং তার উপর চলে নির্মম মানসিক এবং শারীরিক নির্যাতন। শারীরিক নির্যাতনের এক পর্যায়ে তার পিঠের মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল। এমত পরিস্থিতিতে বিএনপি ভেতরে এবং বাইরে রাজনীতি পরিস্থিতি খুব কোণঠাসা অবস্থায় পড়ে যায়। এবার উচ্চ আদালতের মাধ্যমে তিনি জামিনে মুক্তি হয়ে লন্ডনে চিকিৎসা করতে যান। এখন পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। লন্ডন ও ঢাকার দায়িত্বশীল নেতারা জানান, নির্বাচনের আগে ফিরতে চান তারেক রহমান। তফসিল ঘোষণা পর দেশে ফিরতে পারবেন তিনি। নেতারা আরো জানান, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও তারেক রহমান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পুরোপুরি অনুকূল পরিবেশ মনে করছেন না। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ না হওয়া পর্যন্ত দেশে 1-11-এর আশঙ্কা থাকছে বলে তিনি মনে করেন। রাজনীতির কারণে এই মুহূর্তে তারেক রহমান দেশে ফেরা নিরাপদ মনে করছেন না। অর্থাৎ বিএনপি, ঢাকাস্থ এবং লন্ডনস্থ বিভিন্ন নেতারা মনে করেন, দেশে শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো দেশের রাজনীতি স্থিতিশীল হচ্ছে না। অর্থাৎ দেশের রাজনীতি কিছুটা দোয়াটে রয়েছে, কেননা নির্বাচন এবং সংস্কার নিয়ে বিএনপি এবং ছাত্র নেতাদের মধ্যে এক ধরনের মতনৈক্য সৃষ্টি হয়েছে। তারা কি এই মতনৈক্য বলে একটি ঐক্যমত্য প্ল্যাটফর্মে আসতে পারবে সংস্কার এবং নির্বাচন বিষয়ে, তাও এখনো শিওর না। তাই এমতো পরিস্থিতিতে বিএনপি নেতারা মনে করেন দেশের রাজনীতি পরিস্থিতি আবার 1-11 মতো ঘটতে পারে, এবং 1-11 ঘটলে অবশ্য রাজনীতি নেতাদেরকে জেলখানা যেতে হবে এবং তাদেরকে নির্মম নির্যাতনের সম্মুখীন হতে হবে। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য সময়ের আলোকে বলেন, দেশের রাজনীতি পরিস্থিতি এখনো দোয়াটে। এ সময়ে হাইকমান্ডের দেশে আসা আমরা সেফ মনে করছি না। সরকারের তরফ থেকেও গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না। দিন দিন নানা সংকট সামনে আসছে। এখন ভোটের দিনক্ষণ ঠিক না হলে তারেক রহমান হয়তো দেশে ফিরবেন না। অবশ্য রাজনীতি শেষ বলে কোনো কথা নেই। এখন দেশে ফিরলে গ্রেপ্তারের ঝুঁকি আছে কিনা জিজ্ঞেস করা হলে বিএনপির নেতা বলেন, আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না, কেননা বিএনপি বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। অর্থাৎ বিএনপির শীর্ষস্থানীয় নেতা, স্থায়ী কমিটির সদস্য, উনি মনে করেন তারেক রহমান এখন দেশে আসলে গ্রেপ্তার হতেও পারে, কেননা রাজনৈতিক পরিস্থিতি এখনো একটি অস্থিতিশীল অবস্থা রয়েছে। বিএনপি নির্বাচন চাচ্ছে এবং ছাত্র নেতারা সংস্কার চাচ্ছে এবং সরকারও চাচ্ছে কিছুটা সংস্কার করে দিতে, কিন্তু বিএনপি ততদিন পর্যন্ত ধৈর্য ধরতে পারছে না।
এই পরিস্থিতিতে রাজনীতি পরিবেশের অংশে গোলাটে হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া এবং কিছু সুশীল সমাজের দাবি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য। এটা নিয়ে নতুন করে আবার একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সে পরিস্থিতিতে বোঝা যাচ্ছে দেশের রাজনীতি পরিস্থিতি দিন দিন আরো ক্রমশ জটিলতর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তাই বিএনপি নেতারা তারেক রহমানকে এখনই দেশে আনার পক্ষে মতামত দিতে পারছেন না। কেননা রাজনীতিক এ ধরনের জটিল পরিস্থিতির মধ্যে 2007 সালের 11 জানুয়ারি 111 ঘটেছিল। বিএনপি এবং আওয়ামী লীগ নির্বাচনের বিষয়ে ঐক্যের মধ্যে পৌঁছাতে পারেনি। সেই সুযোগটা নিয়েছিল তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমেদ এবং সারা দেশে জরুরি অবস্থা জারির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেছিল মঈনু আহমেদ, যার পরবর্তীতে দেশের রাজনীতি পরিস্থিতি আমূল পাল্টে দেয়, যার ফলাফল এখনো দেশবাসীকে ভোগ করতে হচ্ছে। তাই এরকম জটিল পরিস্থিতিতে বিএনপি নেতারা মনে করেন তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসাটা নিরাপদ নয়। ঠিক যখনই তফসিল ঘোষণা হবে তখনই তিনি দেশে আসা তার জন্য নিরাপদ বলে মনে করছেন। তবে আমরা বাংলাদেশের মানুষ আশা করি বিএনপি নেতারা এবং ছাত্র নেতারা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবে এবং নির্বাচন এবং সংস্কারের বিষয়ে তারা একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা স্বাক্ষর করতে পারবে, যাতে দেশের রাজনীতি একটি সুষ্ঠু কাঠামোর মাধ্যমে পরিচালিত হতে পারে, যাতে আর কোনোদিন 111 মতো কুখ্যাত ঘটনা না ঘটে। এটি আমাদের প্রত্যাশা থাকবে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার সাথে থাকবেন। ভালোবাসা অবিরাম।